আপনি কি জানেন যে নিউ ইয়র্কের ওয়াল স্ট্রিটে একটা বোতাম যদি চাপ পড়ে তাহলেই মিরপুরের দোকানদারদের একজন সিঙ্গেল দোকানদারেরও বিক্রি কমে যেতে পারে যদি তারা চায়। হ্যাঁ, আমেরিকার একটি সিদ্ধান্তে ভারতের ফ্যাক্টরি, বাংলাদেশের গার্মেন্টস সহ দক্ষিণ আফ্রিকার কৃষকেরও জীবন এবং ভাগ্য বদলে যেতে পারে এবং তারা বদলে দিতে পারে। তাই আজ আমরা জানবো কেন আমেরিকান ডলার কোম্পানি কিভাবে তাদের আ খেলার কোর্টের ভিতরে আমাদের ভাগ্য নিয়ে অ্যা খেলা করে। আজ আমরা জানবো আমেরিকান যে কর্পোরেট শক্তিগুলো আছে সেগুলো কিভাবে গ্লোবাল ইকোনমি কিভাবে মার্কিন ডলার পুরো পৃথিবীকে রিমোট কন্ট্রোল করে চালায়। দেখবো এই যে কাজগুলো হয়, যেগুলো বললাম, এগুলোর ঢেউ কিভাবে বাংলাদেশ পর্যন্ত চলে আসে এবং বাংলাদেশ থেকে শুরু করে আমাদের পকেট পর্যন্ত এসে পৌঁছায়। এর প্রভাব সেটাও আজকে আমরা জানার চেষ্টা করব। তো চলুন দেখে আসি। Apple, Amazon, Google, Tesla এগুলো শুধু কিন্তু কোম্পানি না। এগুলো শুধু কোম্পানি না, এগুলো হচ্ছে ট্রেন্ড সেন্টার। আপনি চিন্তা করেন, আজকে যদি iPhone-এর একটা ফিচার বদলে যায়, তাহলে আম আপনি যদি জাস্ট খালি YouTube-এ যান, YouTube-এ গিয়ে যদি সার্চ করেন এই বিষয়টা নিয়ে, যত টেক ইউটিউবার আছে, সেখান থেকে শুরু করে একজন আম দোকানদার যারা আরকি iPhone বিক্রি করে, তাদেরও লাভ লোকসানের উপর প্রভাব পড়ে যায়। ব্যবসা ক্ষতির সম্মুখীনও হতে পারে। তাহলে এটা কি? প্রভাব। শুধু তাই না, আপনি যদি চিন্তা করেন এই যে আমরা Amazon এর কথা শুনি, আ যে Amazon এ সেল করে, এ করে, তা করে। অনেক Amazon এ সেল করার বিষয় নিয়ে শুনি। তাই না? এই শুধুমাত্র Amazon এর যে লজিস্টিক সিস্টেম এইটা যদি খালি পরিবর্তন করে না, তাহলে আমাদের দেশের ই-কমার্স এরও আ লজিস্টিক সাপ্লাই চেইন বদল হয়ে যাবে। তারা বদল করার চিন্তা ভাবনা করবে। আপনি কি জানেন যে ডলার মানে USD যেটাকে আমরা বলি, সেই ডলার আ বিশ্বের 80% আন্তর্জাতিক লেনদেনে ব্যবহৃত হয়। শুধু তাই নয়, ডলারের যদি দাম বাড়ে, বিশ্বের আন্তর্জাতিক লেনদেনে শুধু বিশ্ব আন্তর্জাতিক লেনদেন নয়, বাংলাদেশের আমদানিতেও আ সবকিছুর মূল্য বেড়ে যায়। তেল, ওষুধ, খাদ্যবস্ত্র যেগুলো বাইরে থেকে আমদানি করতে হয়, সবকিছুর দাম বেড়েছে। আপনি জানেন যে ২০১৪ সালে রিজার্ভে ডলারের অংশের পরিমাণ ছিল ৬৫%, কিন্তু এখন এই রাইট নাও দিস টাইম আ 58%, কিন্তু তাও কিন্তু এখনো বিশাল আধিপত্য এই মার্কিন ডলার। IMF, সুইড, ওয়ার্ল্ড ব্যাংক এই সবকিছুর মূল চালিকা শক্তি হচ্ছে আপনার ডলার। IMF সম্পর্কে আমরা জানি কারণ আমরা খবরের কাগজে বা বিভিন্ন পত্র-পত্রিকায় দেখে থাকি যে IMF থেকে বাংলাদেশ ঋণ নিয়েছে। ওয়ার্ল্ড ব্যাংকের তথ্য অনুযায়ী বাংলাদেশের প্রবৃদ্ধির হার এত পার্সেন্ট বাড়বে বা মুদ্রাস্ফীতি বাড়বে বা কমবে। এরকম বহুত কিছু দেখি বা এটাও দেখি যে IMF বা ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমরা ঋণ পেয়েছি এবং তারা এই শর্তে দিয়েছে। সুইফট জিনিসটা কি? সুইফট জিনিসটা হলো একটা ব্যাংকের সাথে আরেকটা ব্যাংকের যে মেসেজ আ আদান-প্রদান সিস্টেম। এটা কিরকম? আপনি বিদেশে টাকা পাঠাচ্ছেন অথবা বিদেশের থেকে টাকা পাচ্ছেন। ঠিক আছে? তো এই যে জিনিসটা হচ্ছে বিদেশে টাকা পাঠাচ্ছেন অথবা বিদেশ থেকে টাকা পাঠাচ্ছেন, সেক্ষেত্রে আপনার দেশের ব্যাংকের সাথে ইন্টারন্যাশনাল ব্যাংকের যে একটা যোগাযোগের যে সিস্টেম বা মেসেজের আদান-প্রদান যেটা হয় সেটাকেই বলা হয় সুইফট। ওয়াল স্ট্রিটকে কেন বলা হয় আ ওয়ার্ল্ড ইকোনমির কন্ট্রোলার? জেপি মর্গান, ব্ল্যাকরক এবং গোল্ডম্যান স্যাকস এরাই সিদ্ধান্ত নেয় কোন দেশ এগিয়ে যাবে, কোন দেশ পিছিয়ে যাবে, কোন দেশে টাকা যাবে এবং কোন দেশে টাকা যাবে না। NASDAQ বা NYSE এর বাজার যে ওঠানামা করে সেটার প্রভাব বাংলাদেশের শেয়ার বাজারের উপরে। এখন প্রশ্ন আসতে পারে NASDAQ কি বা NYSE কি? NASDAQ হলো আপনার আ ডিজিটাল স্টক এক্সচেঞ্জ মার্কেট, যেখানে আপনার Google, Meta, তারপর আপনার Google, Meta সহ আরো Microsoft এরকম যে ধরনের আ ইন্টারনেট বেসড বা ডিজিটাল যেসব কোম্পানি আছে, এসব কোম্পানির যে স্টক এক্সচেঞ্জ বা শেয়ার সেগুলো ওখানে বাজারে ওঠে। এইজন্য ওটাকে বলা হয় হচ্ছে NASDAQ মূলত হচ্ছে যে ডিজিটাল স্টক এক্সচেঞ্জ এর মার্কেট আমেরিকাতে। আর NYSE হচ্ছে যে সবথেকে পুরনো এবং সবথেকে বড় আ ব্যবসায় প্রতিষ্ঠানগুলো সবথেকে পুরনো এবং বড় ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর শেয়ার ওইখানে আ এক্সচেঞ্জ হয়। যেমন ধরেন আপনার যদি বলি IBM, ম্যাকডোনাল্ডস, দেন কোকা-কোলা এরকম আরো কয়েকটা কোম্পানি আছে। ওয়াল স্ট্রিট মানেই হচ্ছে যে আ ফুল
যে গ্লোবাল, সে গ্লোবাল স্নেহ কেন্দ্রের মতন। এখন আমি বলি যে এই আমেরিকা আমেরিকা কিভাবে তার ইকোনমি দিয়ে বা অর্থনীতির ক্ষমতা দিয়ে পুরো পৃথিবীতে ঝড় তুলতে পারে। এটার কথা যদি আমরা চিন্তা করি তাহলে আ আপনি কিছুদিন আগে এই যে যখন ফিলিস্তিন, আ ইসরায়েল, তারপর আমেরিকা এদের বিষয়ে শুনেছেন। নিশ্চয়ই শুনেছেন যে আ ইসরাইল আ প ইসরায়েল ফিলিস্তিনের উপর আক্রমণ করেছে। এ বিষয়ের উপর আপনি নিশ্চয়ই শুনেছেন এবং জেনেছেন। তো তখন ইরানও অনেক প্রতিবাদ করেছে। এই যে ইরান, এই ইরানের উপরে যদি নিষেধাজ্ঞা দেয় আমেরিকা, সেক্ষেত্রে আপনার তেলের দাম বেড়ে যায়। ইরানের উপর নিষেধাজ্ঞা দিলে তেলের দাম বেড়ে যাবে। আ বাংলাদেশের আমদানি খরচও বেড়ে যাবে। সংকটে পড়বে। মানে বাংলাদেশের আমদানি খরচ বেড়ে যাবে বা সংকটে পড়বে বলতে জ্বালানি সংকটে পড়বে। চীন, যুক্তরাষ্ট্রের যে চিপ যুদ্ধ এটা যদি হয়, ঠিক আছে? তাহলে ওয়ার্লড ওয়াইড যত টেক মার্কেট আছে, টেক বাজার আছে, ঠিক আছে? সব জায়গায় এর প্রভাব পড়বে এবং তখন এসব কোম্পানিগুলো বিপদে পড়ে যায়। মানে যত টেক কোম্পানিগুলো আছে বিপদে পড়ে যায়। কারণ কোন টেক কোম্পানি আমি জানি না যে আ চিপস ছাড়া চিপস ছাড়া কোন কিছু তৈরি হয় কিনা আমার জানা নেই। ফ্রিতে এফইডি সুদের হার বাড়লে বাংলাদেশের সুদের হারও বেড়ে যাওয়া। মানে ঋণের বোঝা বেড়ে যাওয়া। বাংলাদেশের ঋণের বোঝা বেড়ে যায়। তখন মূল্যস্ফীতিও বেড়ে যায়। এখন আ তাহলে প্রশ্ন আসতে পারে এফইডি কি? এফইডি হচ্ছে ফেডারেল রিজার্ভ সিস্টেম। বাংলাদেশে যেরকম আ সম আ সেন্ট্রাল ব্যাংক হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক। ফেডারেল আ রিজার্ভ সিস্টেমটাও ঐরকম। আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক যেটা পৃথিবীর সমস্ত বড়, বড় আ যেসব ব্যাংকগুলো আছে তাদের উপর নজরদারি করে। এরাই ঠিক করে যে মুদ্রার দাম নিয়ন্ত্রণ করে। মুদ্রার দাম বাড়বে নাকি কমবে, মূল্যস্ফীতি বাড়বে নাকি কমবে সবকিছু এফএডি থেকেই নির্ধারণ হয়। এখন আমরা যদি চিন্তা করি যে বাংলাদেশের উপরে আমেরিকা তাহলে কিভাবে প্রভাব পড়তেছে? অনেক ক্ষেত্রে প্রভাব পড়তেছে। আপনি সিম্পলি যদি রপ্তানির কথা চিন্তা করেন, রপ্তানি নির্ভরতা আমাদের চামড়া শিল্প সহ আ চামড়া শিল্প, গার্মেন্টস শিল্পের উপর চামড়া এবং গার্মেন্টস মার্কেটের উপরে আ ওদের প্রভাব পড়ে। ওরা যদি সিম্পলি আ অর্ডার যদি বাদ দিয়ে দেয়, ঠিক আছে? আ তাহলে গার্মেন্টসের অনেক মানুষ চাকরি হারাবে, এরকম। যদি দেশের ডলার সংকট হয় তাহলে কি হবে? যদি দেশের ডলার সংকট হয় তখন আমদানি খরচ বেড়ে যাবে, মূল্যস্ফীতি বেড়ে যাবে এবং রিজার্ভও তখন কমে যায়। রিজার্ভও কম। আমরা বিভিন্ন সময় স্টার্টআপ এর নাম শুনি না? আ মানে অমুক স্টার্টআপ, তমুক স্টার্টআপ। এই স্টার্টআপ যে ইকোসিস্টেম যদি আ ইউএসডি যদি না আসে বা ডলার যদি না আসে, বহির্বিশ্ব থেকে যদি ইনভেস্টমেন্ট না আসে, তাহলে সেক্ষেত্রে আপনার আ স্টার্টআপ ইকোসিস্টেম থেমে যায়। ইনভেস্টমেন্ট না আসলে। মার্কিন বিনিয়োগ যদি না আসে তাহলে সেক্ষেত্রে এআই বা সাস আ স্টার্টআপ থেমে যায়। এবার বলি এই যে মিডিয়া যে বলি সোশ্যাল মিডিয়া সাইট গুলো এখানে, এখানে কিভাবে প্রভাব পড়ে? Google তারপর হচ্ছে যে Facebook এবং YouTube এর মাধ্যমে আমাদের জীবনেও কিন্তু প্রভাব পড়ে। তারা কিন্তু এগুলোর মাধ্যমে আমাদের জীবনেও প্রভাব পড়ছে। সাপোজ একটা কথা খালি বলি। Facebook এর মেটার যে যেখানে হাজার, হাজার ছোট, ছোট ক্ষুদ্র উদ্যোক্তারা আপনার এড চালায়। সেখানে খরচ বাড়লে তাদের বিক্রির খরচ বেড়ে যায়। তাদের পণ্যের যে প্রফিট আসার পরিমাণ থাকে সেটা তখন কমে যায়। শুধু তাই না, আপনি চিন্তা করেন যে কিছুদিন আগে আমরা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প বলেছে যে আ ডোনাল্ড ট্রাম্প কি বলছিল যে Facebook এ যারা প্রো ফিলিস্তিন বা ফিলিস্তিন নিয়ে যারা পোস্ট করবে এবং ইসরায়েলের বিরুদ্ধে যারা পোস্ট করবে তাদের স্টুডেন্ট ভিসা ক্যানসেল হয়ে যাবে। সোশ্যাল মিডিয়াতে যারা এসব কাজ করবে তাদের ভিসা বাতিল করে দিবে। তাহলে আপনি কিভাবে তাহলে তো অবশ্যই তারা আমাদের কন্ট্রোল করছে। কন্ট্রোল করতেছে না? অবশ্যই করতেছে। আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন, যত বড় টেক আ জায়ান্ট গুলো কোম্পানিগুলো সব Google, Facebook, Instagram মানে মেটার প্রোডাক্ট, তারপরে আপনার Amazon, তারপরে YouTube আরো যতগুলো যা আছে অধিকাংশ না। বেশিরভাগ ক্ষেত্রে যদি বলতে হয় 95% এর উপরে হচ্ছে সবকিছু আপনার আ USA বেসড কোম্পানি এবং তারাই পুরো ওয়ার্লড আ নিয়ন্ত্রণ করতেছে। তাহলে এখন আমাদের কি করা উচিত? এতক্ষণ তো বললাম যে এখন তাহলে আমাদের ভবিষ্যতে করণীয়টা কি? আমার মনে হয় আ বিকল্প কারেন্সি বা হেজিং চালু করা
উচিত। যেমন ব্রিক্স এর কিছু ইয়ে আছে। ব্রিক্স এটা ব্রাজিল, তারপর হচ্ছে আপনার রাশিয়া, চায়না, সাউথ আফ্রিকা, ইন্ডিয়া মিলে তৈরি হয়েছে। এখানে এরা চাচ্ছে যে যখন এরা বাণিজ্য করবে তখন এরা ইউএসডি ডলারের পরিবর্তে অন্য ধরনের কারেন্সি ব্যবহার করতে। মানে বিকল্প কারেন্সি চালু করবে বা অন্য ধরনের কারেন্সি ইউজ করবে। আ সেটা চায়নার যে কারেন্সি আছে সেটা হইতে পারে বা রাশিয়ার যে রাশিয়ান রুবল আছে সেটা হইতে পারে। তারা চাচ্ছে যে আম আদার্স বা অন্য কোনো আ কারেন্সি ইউজ করতে যাতে এটার প্রভাব না পড়ে। নিজস্ব উৎপাদন এবং সার্ভিস বাড়ানো। আমরা যদি সারা জীবন চিন্তা করি যে আমরা কনজিউমার হয়ে যাবো তাইলে কিন্তু হবে না। আমাদেরকে আ উৎপাদনকারী হইতে হবে। সেটা টেক সাইডে হোক, সেটা এগ্রিকালচারাল সাইডে হোক বা সেটা যেকোনো সাইডে হোক। আপনি টেক সাইডের কথা চিন্তা করেন। Google মানে USA কিভাবে পুরো ওয়ার্ল্ডকে ইয়ে করতেছে। বেশিরভাগই কিন্তু তার টেক জায়ান্ট কোম্পানিগুলোর মাধ্যমে পুরো ওয়ার্ল্ডকে নিয়ন্ত্রণ করতেছে। মিলিটারি সিস্টেম বলেন, নিউক্লিয়ার ওয়েপন্স বলেন আপনি, তারপরে স্পেস স্যাটেলাইট ইঞ্জিনিয়ারিং বলেন বা মিলিটারি ইঞ্জিনিয়ারিং বলেন, ওরা কিন্তু টেক এর মাধ্যমে ইনোভেশন করতে আজকে একটা জায়গায় পৌঁছায় যাচ্ছে এবং পুরো ওয়ার্ল্ডকে তারা কন্ট্রোল করতেছে। এজন্য নিজস্ব উৎপাদন এবং সার্ভিস বাড়ানো উচিত আমাদের। অন্তত আ আমাদের উৎপাদনকারী হওয়া উচিত এবং আমাদেরকে মার্কিন বাজার ছাড়াও চীন সহ অন্যান্য মধ্যপ্রদেশ বা অন্যান্য যেসব দেশ আছে সেসব দেশে যেমন ধরেন আম ২০২৪ সালের পর্যন্ত সবকিছুই আমাদের নির্ভর ছিল হচ্ছে যে ভারত নির্ভর। কিন্তু এখন সেটা সেই জায়গা থেকে আমরা সরে আসার চেষ্টা করছি। ঠিক সেরকম আমাদের এমন কোনো কিছু করা উচিত হবে না যে আমরা কোনো একজনের উপরেই 90% বা 85% এর উপরে নির্ভর হয়ে পড়ি বা 50% এর উপরে নির্ভর হয়ে পড়ি। ঠিক আছে? আমাদের এরকম কোনো কিছুই করা উচিত হবে না। আমাদের বিকল্প সবসময় খোঁজা উচিত। আর আমাদের উচিত ডিজিটাল ইকোনমিতে প্রবেশ করা। লাইক এআই, ফিনটেক, এডটেক, এগ্রিটেক, আ তারপর লিগ্যাল টেক এরকম যত প্রকারের সাইট বাংলাদেশে এক্সিস্ট করে, সমস্ত কিছু আমাদের টেকনোলজির আন্ডারে নিয়ে আসা হচ্ছে। অর্থাৎ টেক দিয়ে এই জিনিসটাকে ইউটিলাইজ করা উচিত। যাতে আমরা আরো বেটার ইউটিলাইজ করতে পারি, বেটার অপরচুনিটিস ক্রিয়েট হয়। দেখেন এআই আসার কারণে কিন্তু অনেক জব যাচ্ছে, চলে যাচ্ছে। কিন্তু প্রম্পট ইঞ্জিনিয়ারিং এটা আগে ছিল? ছিল না। এক্সিস্টেবল না। কিন্তু এটা কিন্তু নতুন তৈরি হয়েছে। যেকোনো জিনিস আসলেই নতুন সেক্টর তৈরি হয়। তো আমাদেরও ডিজিটাল ইকোনমিতে আমাদের প্রবেশ করা উচিত। এবং লাস্ট যে ২ টো কথা সেটা হচ্ছে যে আমাদের উচিত এমএসএমই অথবা আ ক্ষু স্থানীয় ক্ষুদ্র যেসব উদ্যোক্তা আছে তাদেরকে সহায়তা করে তাদেরকে একটু বড় বানানোর চেষ্টা করা। ২ নম্বর ডিজিটাল ইকোনমিতে প্রবেশ করা এবং সবকিছুকে টেক নির্ভর করা। মানে আমি বোঝাতে চাচ্ছি যে সবকিছু আপনি আন্তর্জাতিক মানের করার চেষ্টা করেন। যেমন দেখেন আমাদের ডিগ্রি গুলো কিন্তু দেশের বাইরে যদি কেউ এইখানে যদি বাংলাদেশে যদি কেউ পড়াশোনা করে, 3rd ইয়ার পর্যন্ত পড়ে যদি অন্য দেশে যদি যেতে চায় তাহলে কিন্তু হাতে গোনা ২ টো প্রাইভেট ইউনিভার্সিটি ছাড়া কোনো ইউনিভার্সিটি কোর্সই কিন্তু ট্রান্সফার করা যায় না। কিন্তু একমাত্র টেক স্কিলস, ডিজিটাল মার্কেটিং চিন্তা করেন, ওয়েব ডেভেলপমেন্ট চিন্তা করেন বা অন্যান্য যতগুলো সেক্টর আছে, যদি অন্য দেশের সাথে কম্পিটেন্ট ফুল স্কিল আপনি আ অর্জন করতে পারেন বা দেখাতে পারেন যে আপনি স্কিলফুল মানুষ, তাহলে কিন্তু আম আপনি সেখানে জব ক্রিয়েট করতে পারছেন। রিমোট জব হোক বা যেকোনোভাবে হোক জব ক্রিয়েট করতে পারছেন। তো একদম আন্তর্জাতিক মানের স্কিলে প্রবেশ করা উচিত। আর আমাদেরকেই আল্টিমেটলি চিন্তা করা উচিত যে আমরা কি আল্টিমেটলি যে আমেরিকার যে খেলার বোর্ড, ওয়াল স্ট্রিটের যে খেলার বোর্ড, যেখানে আমাদেরকে নিয়ে খেলা হচ্ছে পুরো পৃথিবীর ওয়ার্ল্ড ইকোনমিকে নিয়ে খেলা হচ্ছে। আমরা কি সেখানে শুধু অডিয়েন্স হয়ে থাকবো নাকি খেলতেও পারবো? খেলার প্লেয়ার হয়ে দাঁড়াবো? এটা আমাদের নিজেদেরকেই যদি আপনি মনে করেন যে না আপনি অডিয়েন্স এ থাকবেন তাহলে আপনি কনজিউমার হয়ে থাকেন। আর যদি আপনি মনে করেন যে না আপনি প্লেয়ার হইতে চান, তাহলে আপনাকে উৎপাদনকারী হইতে হবে। দ্যাটস ইট। আ আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা জানাবেন। আ যদি এই ভিডিওটা ভালো লাগে এবং এর উপর যদি ইন ডিটেইলস আরেকটা ভিডিও চান তাহলে সেটাও জানাবেন। আমার আ প্রিপারেশন আছে। আমি চাইবো যে তাহলে আপনাদের জন্য আরেকটা এর উপরে আরো ডিটেইলস ভিডিও বানাই।